শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি আমাদের মধ্যরাতের নিয়মিত আয়োজন পাওয়ার টক শো। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আমাদের আজকের আলোচনার বিষয় গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং। আপনারা জানেন গত অনেক দিন ধরেই বাংলাদেশে এক নতুন সন্ত্রাস, এর নাম গুপ্ত হত্যা। আমরা জানি না কখন কার উপরে এই ঘাতক এসে আক্রমণ করছে, প্রাণ কেড়ে নিচ্ছে মানুষের। এ বিষয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং ডক্টর জিয়া রহমান, চেয়ারম্যান ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। খুবই আতঙ্কজনক একটা অবস্থার মধ্যে আমরা বাস করছি। আমরা আসলে জানি না যে কারা কিভাবে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এবং কিছুদিন পরপরই দেখি যে নতুন নতুন ধরনের মানুষ আক্রমণের শিকার হচ্ছে। একটা সময় ধারণা করা হতো যে শুধুমাত্র বোধহয় ওই কোট আনকোট ব্লগার, তারাই বোধহয় এদের টার্গেট, কিন্তু এখন আমরা তারপরে ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে না, শুধু ব্লগার না, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন পথের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের আক্রমণের শিকার হচ্ছে। এবং সবশেষ গত সপ্তাহে 5 তারিখে চট্টগ্রামে যে বিষয়টি আমরা দেখলাম সেটি আরো ভয়াবহ। একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীকে তারা যেভাবে হত্যা করেছে, সবগুলো হত্যার ধরন দেখেই বোঝা যায় যে এটি একই গ্রুপের একটি সংঘবদ্ধ চক্রের কাজ। এই প্রসঙ্গেই আমরা আজকে কথা বলতে চাই। আমি ডক্টর জিয়া রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি আসলে কি মনে করেন যে কেন এই বিষয়গুলো থামছে না, বা কেন একের পর এক নতুন ধরনের মানুষ এই আক্রমণের শিকার হচ্ছেন? ধন্যবাদ। প্রথমত আমাদের বাংলাদেশের জঙ্গিবাদ যেটা, এটা উপস্থিতি আছে লেট 80s এবং আর্লি 90s থেকে। এটা আস্তে আস্তে এটা খুব পরিপুষ্ট আকার ধারণ করে, এবং গত 10-12 বছরে আমরা দেখেছি যে এটি মোটামুটি একটা পর্যায়ে এসছে। অতি সম্প্রতিকালে যে ঘটনাটি ঘটছে এর সাথে আবার কিছু কিছু পার্থক্য আছে। তো সব মিলিয়ে আমরা তিনটি ভাগে আমরা দেখি যে একটি হচ্ছে আপনার গ্লোবাল যে পলিটিক্স, আন্তর্জাতিক রাজনীতি, তার মধ্যে আমরা যেমন হিজবুত তাহরির গ্রুপটা যেটা দেখেছি, সেই গ্রুপটার উত্থানটা মূলত সারা পৃথিবীতে আইডেন্টিটি পলিটিক্স বা মুসলমানদের উপরে যে সাম্রাজ্যবাদী শক্তির বা আমেরিকার যে রাজনীতি, সেখান থেকে এক ধরনের বঞ্চনা গঞ্জনা এসব থেকে শুরু করে এক ধরনের মুভমেন্টের মতো তৈরি করা হয়েছে। ফলে আমরা দেখি যে হিজবুত তাহরির মতো দলগুলো এই কারণে তৈরি। আমাদের এখানে জিও পলিটিক্স বা আমাদের ভূ রাজনীতির একটা বিষয় আছে, ভারত পাকিস্তানের রাজনীতি, এবং তারা আমাদের আঞ্চলিক মানে যে সমস্ত দেশগুলো আছে তাদের উপর এক ধরনের ক্ষমতা বা খাটানোর জন্য আমরা বলি যে সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বিশেষভাবে আমরা দেখেছি হুজি, তারপর জেএমবি, এ সমস্ত জায়গায় আমরা দেখেছি। বিশেষ করে বাবুল আক্তারও যেই এর আগে যে সমস্ত জঙ্গি দমন করার চেষ্টা করেছিলেন চিটাগং এলাকায়, ওই সমস্ত জায়গা থেকেও আমরা এই ধরনের খবর পেয়েছি যে পাকিস্তানি বাহিনীর পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই, তাদের একটা বড় ভূমিকা ওইসব জায়গায় ছিল। এবং কিছুদিন আগে যে আনসারদের যে অস্ত্র লুট হয়েছে কয়েকটা দিন আগে, সেখানেও কিন্তু আমরা এই জিনিসটি দেখেছি। সম্প্রতিকালের যে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার বারবার মনে হয়েছে যে এটি মূলত যুদ্ধ অপরাধকে কেন্দ্র করে, এবং এর সাথে সম্পৃক্ত যে সমস্ত ইন্টারেস্ট গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা, যুদ্ধ অপরাধের বিচার নস্যাৎ করা, এবং এই রাষ্ট্রকে একটা বেকায়দা অবস্থার মধ্যে ফেলা, এই সমস্ত জিনিসকে কেন্দ্র করেই শুরু হয়েছিল। এটি আপনার খেয়াল আছে, গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল, ব্লগারদের হত্যাটা সব প্যারালালি, এবং সেখানে আমরা দেখেছি প্রচুর টাকা পয়সার লেনদেন। একইভাবে আমরা দেখেছি যে সেখানে একটা পত্রিকা অফিসে বসে ধরনের নানা ধরনের নিউজ এগুলো করে হেফাজতকে মাঠে নামানো হয়েছিল একইভাবে। তো আলটিমেটলি সেখান থেকে শুরু, এবং থেকে থেকে আপনি যদি পেট্রোল বোমার যে রাজনীতিটা দেখেন, দীর্ঘদিন সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছিল, মানে সেখানে কিন্তু প্রতিপক্ষ ছিল না, এটাও বাংলাদেশের নতুন। তারপরে শিয়া সুন্নি, এটাও বাংলাদেশের নতুন। অর্থাৎ একটা একটা করে ফেল করছে, তারা আরো একটু অভিনব সেন্সিটিভ একটা অবস্থায় বা সেন্সেশন তৈরি করার জন্য তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বেছে নিয়েছেন। এবং এটা আপনি যদি রাজশাহী ইউনিভার্সিটির যে অধ্যাপককে মারা হয়েছে, তিনি একদিকে আমরা
দেখেছি যে মসজিদে দান খয়রাত করছেন তার টাকা পয়সা দিয়ে, আবার আর একদিকে তিনি সেতার বাজাচ্ছেন, তার কোনো আদর্শিক কোনো জায়গা ছিল না। সুতরাং একটা কনফিউজিং সিচুয়েশন তৈরি করা, এবং একই সাথে যে পরিমাণ টাকা লেনদেন হয়েছে, আমরা যে লবিস্ট নিয়োগের ক্ষেত্রে যেটা দেখেছি, টবি ক্যাডম্যান সেই ব্যক্তি বিএনপিরও লবিস্ট নিয়োগ করেছেন, আকিন গাম্পের, এবং জামাতে ইসলামেরও। আবার আন্তর্জাতিক আদালতে যেই ফাইলটা করা হয়েছিল সেখানেও আমরা দেখেছি টবি ক্যাডম্যান। আমরা দেখেছি টার্কির থেকে যেই আপনার যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে যেটা আন্তর্জাতিক আদালতে আরেকটা মামলা করা হয়েছিল, সেটাতেও আমরা দেখি টবি ক্যাডম্যান। সো আলটিমেটলি যে হিউজ আমরা মৌলবাদের যে অর্থনীতির কথা শুনি, যে টাকা, মানে আমার কাছে মনে হচ্ছে টাকা একটা বিশাল ফ্যাক্টর, যেটা দিয়ে এই চারিদিকে মানে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা, এবং এটা যথেষ্ট কারণ আছে। এবং এর সাথে যুক্ত হয়েছে আবার ইন্টারন্যাশনাল শক্তিগুলো, তাদের আবার পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টগুলো আছে। যেমন আমাদের আমেরিকার কথা আমরা বলতে পারি যে তাদের একটা ইম্পেরিয়ালিস্ট একটা ফরেন পলিসির উপর তারা চলে, এবং তাদের কিছু ইন্টারেস্টকে কেন্দ্র করে। আপনি যদি খুব খেয়াল করেন, মানে আমাদের এখানে আমেরিকান রাষ্ট্রদূতের বক্তব্যটা কেউ যদি খুবই সিরিয়াসলি অবজার্ভ করে, তাহলে দেখা যাবে যে খুব অর্কেস্ট্রেটেড ওয়েতে বা আর্টিফিশিয়াল ওয়েতে তিনি আইএস আছে এই জিনিসটি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। কিন্তু আইএস আছে গভর্নমেন্ট বলছে, বা আমরাও জানতে চাই যে কেন, কোন কিসের উপর ভিত্তি করে আপনি বলছেন এখানে আইএস আছে সেটা কিন্তু, কারণ আমরা কিন্তু এর আগে জানি যে ইরাকে যখন আক্রমণ হয়েছিল তখন ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশনের কথা শুনেছি, আমরা কিন্তু আজ অবধি সেটা কোনো হদিস দেখিনি। এবং আমেরিকার এই রাজনীতি 1953-তে আমরা দেখেছি ইরানের গভর্নমেন্টকে তারা একেবারে স্বাধীন গভর্নমেন্ট, সেই সরকারকে তারা নামিয়ে দিয়েছেন। 1954-এ দেখেছি আমরা গুয়েতেমালায়, 1957-এ লেবাননে, 1965-এ ডোমিনিকান রিপাবলিক, 1973-তে চিলিতে। তো এই সমস্ত জায়গায় কিন্তু আমেরিকা তার স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু আর্টিফিশিয়ালি সেখানে পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করেছে। এগুলো পলিটিক্যাল ইকোনমি নিয়ে যারা পড়াশোনা করেন তারা সবাই জানেন। এমনকি 1975-এরও ব্যাপারেও আমাদের অনেক বই পুস্তকে আমরা জেনেছি যে এখানে প্রচ্ছন্ন একটা সহযোগিতা আমেরিকার ছিল। তো কাজেই আমরা যখন আইএস একেবারে গ্রামে যখন একটা ছোট ঘটনা ঘটার সাথে সাথে আমরা যখন সিএনএন-এ সেটা চলে যেতে দেখি, বাংলাদেশের কোনো মিডিয়াতে না আসার সাথে সাথে আমরা যখন সিএনএন-এর সেই ইরাকের আক্রমণের সময় যখন তার এমবেডেড যে জার্নালিজমের কথা, যেমন ফক্স বা সিএনএন-এর যে রোলটা দেখি, এই সমস্ত জিনিস দেখলে কিন্তু বোঝা যায় যে সবকিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য। কারণ আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, এখানে এমন কোনো ক্ষেত্র ছিল না যে আপনার জঙ্গিবাদ রিয়েলি ন্যাচারালি এখান থেকে ক্রিয়েট করবে, আদার দেন যে গ্লোবাল পলিটিক্স বা গ্লোবালাইজেশনের কারণে। বাংলাদেশের এমন কোনো সমাজবিজ্ঞানী বলতে পারবে না যে এইরকম একটা ধরেন যেটা এথনিক প্রবলেম যেখান থেকে এগুলো তৈরি হয়, কিংবা সিরিয়াস ধরেন রিলিজিয়াস যেই সমস্যা, সেখান থেকে এ ধরনের কোনো ঐতিহাসিক কোনো প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে নাই এখান থেকে আমাদের এই জঙ্গিবাদ উৎপন্ন হতে পারে। তো কাজেই আমার মনে হয়েছে যেটা পলিটিক্যাল খুবই অর্গানাইজ, খুবই প্ল্যান করে, এবং একটা সার্টেন তাদের গোল সেটা অ্যাচিভ করার জন্য এই জিনিসটি করা হয়েছে। এবং এখানে প্রচুর টাকা পয়সার লেনদেনের ফলস্বরূপ আমি আপনাকে করতে চাই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে যাবার আগে, সেটি হচ্ছে যে আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে তারা এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটিয়েছে, ফলে বাংলাদেশেও এটি বিচিত্র না যে তারা করতে পারে। এখানে আমরা যতটুকু প্র্যাকটিক্যালি দেখি সেটি হচ্ছে যে এই সরকার বা যখনই যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে, গত 20-30 বছরের ইতিহাস যদি আমরা দেখি, কোন সরকারই তো মার্কিন স্বার্থ বিরোধী কোনো কিছু করছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করেই সরকার তার পলিসি বা বৈদেশিক নীতি নির্ধারণ করছেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কি স্বার্থ থাকতে পারে যেটি সরকারের দ্বারা লাভ হচ্ছে না, যেটি আইএসকে তৈরি করে সেই স্বার্থ উদ্ধার করা যাবে? না, আমি একটা জিনিস হয়তো আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে বুঝতে, আমি তো এটা বলিনি যে আমেরিকা এই জিনিসটা করাচ্ছে, তারা এখান থেকে তাদের ইন্টারেস্টটা উঠানোর চেষ্টা করছে। ফলে এক ধরনের এখান থেকে তারা এই পলিটিক্সটা করার চেষ্টা করছে। তার একটি হচ্ছে, আপনি দেখেন যে 1971 থেকে শুরু হয়েছে আমেরিকার রাজনীতি। 1971-এ 74-এ দুর্ভিক্ষের সময় তারা কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয়, বঙ্গবন্ধুর কাছে সে শর্ত দিয়েছিল PL-480 খাদ্য সাহায্যে আমদানির আগে।
1971-এ আমাদের দেশের বিরুদ্ধে এই রাজাকার আলবদর সবাইকেই তারা লেজিটিমাইজ করেছে, এবং তারপরে থেকে থেকে আপনি আজ পর্যন্ত সর্বশেষ আপনি যখন কাদের মোল্লার ফাঁসি হলো তখনও কিন্তু আপনি দেখবেন যে তারা তাদের যে সেক্রেটারি অফ স্টেট ফোন করেছে যাতে এটা না দেওয়া হয়, এবং বারবার বলার চেষ্টা করা হয়েছে যে এখানে জামাতকে বলা হয়েছে যে একটা লিবারেল মানে ইসলামিক পার্টি, এরকম একটা দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে একটি দিক যে তারা তাদের রাজনীতি করার জন্য এরকম একটা শক্তিকে তারা অ্যালাইভ রাখতে চায়, এটি হচ্ছে একটি স্বার্থ। দ্বিতীয় যে স্বার্থটি, এটি আমার মনে হয়েছে যে এটি হচ্ছে আমেরিকার অর্থনৈতিক স্বার্থ, যেটি হতে পারে, এটা আমার টেন্টেটিভ অ্যাসাম্পশন, যে আমাদের যে সমুদ্র সীমা এবং সমুদ্র সীমার থেকে ওখান থেকে যে আমাদের যে অফশোর গ্যাস, যেটা নিয়ে আমরা চায়না বা ভারত এবং আমেরিকা সবারই কিন্তু এক ধরনের রাজনীতি করতে দেখছি যে ওই জায়গাটার উপরে, কারণ আমেরিকার আমরা জানি যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা বহু আগের থেকে শুরু হয়েছে, এবং তারা লিবিয়া থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে যেখানে গিয়েছে, সেখানে আফগানিস্তান, তারা সেখানে কিন্তু আমেরিকান মাল্টিন্যাশনাল কর্পোরেশনের একটা বিরাট ইন্টারেস্টের কারণে কিন্তু তারা এগুলো করেছে বলে এই ধরনের প্রতিষ্ঠিত তথ্য আছে। কিন্তু আমি বলছি যে এটা আমেরিকা সরাসরি এটা করছে, কারণ আমেরিকার ফরেন পলিসির মধ্যে এরকম একটা জিনিস আছে, এবং একই সাথে ওই যে লবিস্ট নিয়োগের ব্যাপারটি, এটিও কিন্তু আমেরিকার কংগ্রেশনাল পলিটিক্স বা এই পলিটিক্সের মধ্যে এটি খুব একটা লেজিটিমেট প্রসেস। সো টাকা পয়সার লেনদেন ওখানে গেলে পরে আমাদের এখানে যখন জিএসপি যেমন এখানে বন্ধ হয়ে যায়, আমাদের ওখানে হারকিন্স বিল যখন পাস হলে আমাদের এখানে যখন একেবারে শিশু শ্রমিক বন্ধ হয়ে যায়, ঠিক একইভাবে কিন্তু ওখানে যখন লবিস্টরা এই যুদ্ধাপরাধীদের পক্ষে তারা কাজ করছে বলে মনে হচ্ছে, সেখানে কিন্তু আলটিমেটলি আমেরিকার একটা তাদের ওই মানে রাজনীতিটার রক্ষার স্বার্থেই কিন্তু তারা এই কাজটি করছে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে কি মনে হয় যে কেন বাংলাদেশে, মানে আমি যতটুকু জানি আপনি এই বিষয়ে পড়াশোনা করেন, লেখালেখিও করেন, আপনার কি অবজারভেশন? এটাকে কি আমরা জঙ্গিবাদের উত্থান বলবো নাকি অন্য কিছু? আমি আসলে এই জঙ্গিবাদের টার্মটা নিয়েই কনফিউজড। আমার খুব বেশি পড়াশোনা নেই, স্যাররা যেরকম এই বিষয়গুলো নিয়েই কাজ করেন বা স্যারদের যে পড়াশোনা আছে, আমি একজন আইনজীবী হিসেবে আমার যে কাজ সেটার চেয়ে আলাদাভাবে শুধু দেশের নাগরিক হিসেবে আমার যে অবজারভেশন, আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে দেখতে চাই। স্যার তো ইন্টারন্যাশনাল কানেকশন এবং সেখানে জিও পলিটিক্সের কিভাবে কি কাজ করছে সেটার একটা ব্যাখ্যা দিলেন। আমি ওই জায়গাটাতে যাওয়ার আগে একটু প্রথমে বুঝতে চাই যে আসলে তাহলে আমরা জঙ্গি বলতে কাদেরকে বোঝাচ্ছি। যেসব অ্যানালজিগুলো আমাদের সামনে আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে স্যার এবং আরো অন্যান্যরা যেসব বক্তব্য হাজির করেন, গভর্নমেন্টের থেকে যে বক্তব্যগুলো আসে, সাধারণ নাগরিক হিসেবে আমি খুব কনফিউজড। আমেরিকা যখন বলে যে আইএস নেই, আইএস আছে, আমরা তখন বলি আইএস নেই। তার মানে আইএস আছে আর নেই এই নিয়ে একটা এক ধরনের দ্বন্দ্ব কিন্তু আছে আমাদের মধ্যে। গভর্নমেন্টের পক্ষ থেকেও কখনো বলা হয় যে হ্যাঁ আমাদের এখানে জঙ্গি আছে, আবার কখনো বলা হচ্ছে জঙ্গি নেই। এই যে জঙ্গি আছে এবং নেই, সুইচের মতো অন অফ করার বিষয়, যখনই জঙ্গি আছে কিন্তু আইএস নেই, তাহলে জঙ্গি থাকলে সেটা কোন ধরনের জঙ্গি? স্যার যেটা বললেন যে লেট 80s থেকে আমাদের এখানে জঙ্গিদের উপস্থিতিগুলো আছে। এখন এই জঙ্গি বলতে আমরা কাদেরকে টার্ম করছি? স্যার বোধহয় বোঝাতে চেয়েছেন জামাত শিবিরের উত্থানকে। এই যে জিএমবি বা হুজি বা আনসারুল্লাহ বাংলা টিম বা হিজবুত তাহরির, এদের সবগুলোই আমরা মোটামুটি আমরা যেটা বলার চেষ্টা করি, এগুলো তো আলটিমেটলি জামাত শিবিরের জামাত শিবির, তাদের মাধ্যমে এই জিনিসগুলোর উত্থানগুলো এসছে। এখন এই তাদের যে জঙ্গি ক্যারেক্টারগুলো যদি আমরা প্রথমে ধরার চেষ্টা করি, যদি আমরা জেএমবিকেই ধরি, যে জেএমবি কি করেছিল সেগুলো ঘটনাগুলো তো আমরা জানি। সারা দেশে একসাথে বম ব্লাস্ট করা থেকে শুরু করে বাংলা ভাইয়ের উত্থান, সবগুলো বিষয় নিয়ে আমাদের একটা অবস্থা কিন্তু আছে বাংলাদেশে জেএমবির। তো জেএমবি জঙ্গি, তাদের যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে তাদের কি সম্পর্ক এবং তাদের যে পলিটিক্যাল স্টেটমেন্টটা, তারা কি অ্যাচিভ করতে চায় বাংলাদেশে, সেইটা বর্তমানে আছে কিনা। আজকে থেকে 10 বছর আগেও জেএমবির যে অবস্থানটা ছিল, আজকে তাদের অবস্থান কি, আমাদের ইন্টেলিজেন্সগুলো কি বলে, তারা কি চায়? তারা কি বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায়? তারা কি এখানে ইসলামাইজেশনের দিকে যেতে চায়, বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হিসেবে করতে চায়, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়? সেই স্টেটমেন্টগুলো কি আমাদের সামনে আছে, বা তারা কি সেভাবে পলিটিক্যাল স্টেটমেন্টগুলো আমাদের সামনে হাজির করেছে? প্লাস এই যে হত্যাগুলো হচ্ছে, আমরা খুব সহজে বলে দিচ্ছি, খুব টার্মগুলো আমরা খুব তাড়াতাড়ি দিয়ে বসি। যেমন ধরেন আজকের প্রোগ্রামের টার্মটাই হচ্ছে গুপ্ত হত্যা। সবগুলো তো গুপ্ত হত্যা হচ্ছে না, প্রকাশ্য রাস্তায় যে সমস্ত হত্যাগুলো হচ্ছে সেগুলোকে আমি গুপ্ত হত্যা বলবো কিভাবে?
আপনি যদি গোপনে কেউ দেখতে পাচ্ছে না কেউ কে কিভাবে মেরে ফেলে দিয়ে গেল সেটা আমরা দেখলামই না কেউ, তাহলে সেটাকে আমি এক ধরনের গুপ্ত হত্যা হিসেবে টার্ম করতে পারছি। কিন্তু দিনে দুপুরে আপনার চোখের সামনে কেউ একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুলি করে মেরে ফেললো, সেটাকে আপনি গুপ্ত হত্যা বলবেন কিভাবে? সেটা তো প্রকাশ্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং যেটা হচ্ছে। এখন কথা হচ্ছে এই যে প্রতিটা খুনকে যদি আপনি আলাদা আলাদা ভাবে দেখার চেষ্টা করেন, যেটা আপনি শুরুতে বলেছেন 2013 থেকে যদি দেখেন আপনি রাজীব হায়দারকে হত্যার মাধ্যমে ব্লগারদের যে হত্যাটা শুরু হলো, সেই সিরিয়ালে কিন্তু অনেকগুলো ব্লগার হত্যা হয়েছে গত বছর পর্যন্ত, বা এই বছরের শুরুর দিকেও আমরা এটাকে একটু করে বের হয়ে এসে দেখলাম যে প্রকাশক, লেখক ওদেরকে পর্যন্ত চলে আসছে, মানে ঠিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত এসছেন। রাজশাহী ইউনিভার্সিটিতে পরপর 4 জন শিক্ষক এভাবে হত্যা হয়েছেন। সেগুলোর চরিত্রগুলো যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন এখানে ওদের এই জায়গাগুলোতে তাহলে অ্যাচিভ করার কি আছে একটা জঙ্গি সংগঠনের? তাদের তো একটা পলিটিক্যাল মেসেজ দেওয়ার আছে আমার আপনার কাছে। এখন রেজাউল করিম সিদ্দিকী শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, ওনার যে কাজকর্ম ছিল, ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, তিনি যে জীবনযাপন করতেন সেখানে তো তিনি আসলে কোনোভাবেই এই জঙ্গিদের টার্গেট হওয়ার মতো ক্যারেক্টারে ফিট করেন না। বা উত্তরবঙ্গে কোনো একটি ইয়েতে একজন খ্রিস্টান মিশনারির একজন ফাদারকে, পুরোহিতকে হত্যা করার মধ্যে তো খুব মানে এখানে ইসলাম প্রতিষ্ঠা করার যে স্টেটমেন্টের জায়গাটা আমরা আসার চেষ্টা করছি যে বাংলাদেশে, সেই জায়গাটা তো ফিট করছে না। কি বুঝবো আমরা এখান থেকে? এখন কথা হচ্ছে এই যে এই সমস্যাটা তো এখানে আমরা শুরুতেই বলে দেওয়ার চেষ্টা করছি যে এটা ওদের কাজ, এদের কাজ। আমাদের তো ইনভেস্টিগেশন বলে কিছু নেই। যতগুলো মার্ডার হলো আপনি 2013 সন থেকে এই পর্যন্ত এসেও যদি আপনি হিসেব করেন, যতগুলো হত্যা হলো, আমরা যতই বড় বড় গলায় পুলিশকে দাবি করতে শুনি না কেন, কিন্তু দৃশ্যমান কোন অগ্রগতি তো খুব একটা নেই। কোন একটা তদন্তের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। তাহলে সেটা কেন? একটা দেশে যদি ল অ্যান্ড অর্ডার থাকে, তার বিচার ব্যবস্থা যদি ঠিক থাকে, ইনভেস্টিগেশনটা তো পার্ট অফ ইট। এখন এই ইনভেস্টিগেশনটা যদি সঠিকভাবে হয়, হওয়ার পরে যদি এই সমস্ত বিষয়গুলোকে ক্র্যাকডাউন করতে পারতো সেভাবে যে হ্যাঁ এরাই প্রকৃত অপরাধী, তাহলে ঠিক ছিল। এখন ধরেন আমরা আসলে আমাদের দেশের বিচার ব্যবস্থার উপর আমাদের নিজেদের কোনো বিশ্বাস আছে কিনা? গতকালকে দেখবেন 2 জনকে জঙ্গি সন্দেহে মিরপুরে 2 জনকে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে। এখন এইটা দেখবেন এমন একটা ঘটনার সময়ে, এমন একটা পরিস্থিতিতে 2 জন জঙ্গি নাম দিয়ে বা জঙ্গি সন্দেহে হত্যা করা হলো ক্রস ফায়ারে, এইটার এক ধরনের লেজিটিমেসি কিন্তু সাধারণ মানুষের মধ্যে পেয়ে যাচ্ছে। আপনি কিন্তু আর প্রশ্ন করছেন না যে তাহলে আমি যদি গুলি করে মেরে ফেলে বিচার করে ফেলবো, পুলিশের হাতে যদি বিচারের দায়িত্ব দিয়ে দেবো, তাহলে আমার বিচার ব্যবস্থা কিন্তু নেই, আমার কোনো বিশ্বাসই নেই, আমার কোনো শ্রদ্ধা সম্মান কিচ্ছু নেই এই বিচার ব্যবস্থার প্রতি। আপনি সেই তাদেরকে বিচারের মুখোমুখি করা, একটা বিচারের প্রক্রিয়াগত জায়গায় গিয়ে শেষ হয়ে তারপরে তাকে আপনি ফাঁসি দেন, তারপরে তাকে আপনি যে শাস্তি দেন, সেইটা হচ্ছে একটা এক্সাম্পল তৈরি করে। তাহলে সেটা পরবর্তীতে ফিউচারে আরো ঘটনাগুলো যেন না ঘটে সেটার জন্য একটা ডিটারেন্ট হিসেবে কাজ করত। কিন্তু আমরা তো সেরকম কোনো কিছু দেখছি না। আমরা দেখছি আমরা ক্রসফায়ার করে মেরে ফেলাতেই দেখা যাচ্ছে কি আমরা সন্তুষ্ট হয়ে যাচ্ছি এবং এক ধরনের খুশি থাকছি। হ্যাঁ, ঠিক আছে। যদি আমরা একটু ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আবার ওই আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট বিরতির পরেই। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গুপ্ত হত্যা অথবা টার্গেট কিলিং প্রসঙ্গে। ব্যারিস্টার জ্যোতির্ময়, আপনি বিচারের প্রসঙ্গে বলছিলেন, বিশেষ করে পুলিশের যে ক্রসফায়ার ইত্যাদি। তার আগে আমরা একটু এটা রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কথা বলতে চাই। বিশেষ করে আজকে দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন ছিল। সেখানে সাংবাদিকরা, এমনকি আমিও প্রশ্ন করেছিলাম যে এই যে গুপ্ত হত্যার ঘটনাটি ঘটছে বা টার্গেট কিলিং এর ঘটনাটি ঘটছে, এ ব্যাপারে সরকারের তরফ থেকে শীর্ষ পর্যায় থেকে আমরা বিভিন্ন সময় বলতে শুনি যে বিএনপি জামাতের সঙ্গে জড়িত, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। এই প্রসঙ্গে আমরা একটু প্রধানমন্ত্রীর বক্তব্যটি শুনে তারপরে এসে আলোচনা করব। সবার মতো আমিও আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই G7 আউটরিচ সম্মেলনে অংশ নেওয়ায়। যে বাংলাদেশের মুখ যেভাবে আপনি উজ্জ্বল করেছেন, এতে আমি বাঙালি হিসেবে খুবই গর্ববোধ করি। কিন্তু আমরা একদমই স্বস্তি বোধ করি না যখন দেশের ভিতরে এরকম গুপ্ত হত্যার ঘটনা ঘটে এবং আমরা অনিরাপদ বোধ করি। সাংবাদিক হিসেবে, লেখক হিসেবে বা আমাদের বন্ধুদের আমরা দেখি এখন দেশের নানা জায়গায় সফট টার্গেট হিসেবে আপনি বলেছেন। কিন্তু একটা বিষয় আমি একটু বিনয়ের সঙ্গে আপনার
যেসব সমালোচনা বাইরে হয় আমার মনে হয় সেগুলো আপনার কান পর্যন্ত পৌঁছানো দরকার। যেমন একটি কথা আপনি সবসময় বলে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী, যে যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরেছে, যারা ওই নির্বাচনের সময় এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারাই এগুলো করে। কিন্তু বাইরে আমাদের পত্রপত্রিকায়, আমাদের সাধারণভাবে মানুষের মধ্যে, নাগরিক সমাজের মধ্যে এরকম একটি ধারণা আছে যে আপনার এই বক্তব্যটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এ কারণে যারা আসল সন্ত্রাসটি ঘটাচ্ছে, অর্থাৎ যারা এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত, তারা পার পেয়ে যাচ্ছে। পুলিশের দৃষ্টি সবসময় রাজনৈতিক অপরাধী খুঁজতে থাকে এবং আসল অপরাধীরা, জঙ্গিরা পার পেয়ে যায়। আমি খুব বিনয়ের সঙ্গে এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমার মন্তব্য একটাই, যারা এই ধরনের চিন্তা করে তারা যদি জানে যে জঙ্গি কারা, সেই তথ্যটা আমাদের দয়া করে দিয়ে দিতে বলেন। আমরা যখন একজন আসামি ধরি, সমস্ত ক্লু ধরে তাদের মানে টেলিফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে যখন আমরা একজনকে ধরি, তখন তার পরিচয়টা সূত্র যখন পাই, তখনই ওই কথাটা আসে। কিন্তু আমি যদি এখন এটাকে ওইভাবে বলি যে যেহেতু এই সমস্ত জঙ্গি তৎপরতা আমরা সবসময় দেখেছি বাংলাদেশে, এ পর্যন্ত যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে কোনো না কোনো ভাবে এদের সাথে যোগসূত্র রয়েছে। অন্তত এই দুটি রাজনৈতিক দলের সাথে যে যোগসূত্র আছে। এখন এই রাজনৈতিক দল দুটোকে যারা বাঁচাতে চায়, যারা রক্ষা করতে চায়, তাদের অপকর্মগুলি ঢাকতে চায়, তারাই এই ধরনের প্রশ্ন উঠায়। আমি যদি এই কথা বলি, তার কি জবাব আছে? গোটালীপাড়া যখন বোমা পোতা হলো, তখন কি বলা হয়েছিল? অনেকে বলছে আমরাই নাকি বোমা পুঁতে রেখেছি, ছাত্রলীগ আওয়ামী লীগই বোমা পুঁতে রেখেছে। আমার গোপালগঞ্জের নেতার নামও বলে দেওয়া হলো, সেই এই বোমা পুঁতে রেখেছে। সে কি সুইসাইড করার জন্য? কারণ সে তো আমার সাথে মঞ্চেই থাকার কথা, তাই নিজে সুইসাইড করার জন্য কি বোমা পুঁতে রেখেছিল বলেন? আসুন 21শে আগস্টের গ্রেনেড হামলা, 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে কি বলেছে? কিন্তু আজকে কি বেরিয়েছে? সেখানে জজ মিয়া নাটক থেকে শুরু করে নানা ধরনের ঘটনা। আসল্লাহ মাস্টারকে যখন হত্যা করা হলো, বলে ওটা তো দলের আভ্যন্তরীণ ব্যাপার। এরপরে যখন তদন্ত করে বের করা হলো, কারা বেরিয়েছে, কারা খুনি? তারা কি বিএনপি করে না? তারা কি জামাত করে না? কিবরিয়া সাহেবকে যে হত্যা করা হলো, তখন হত্যার পরে বলা হয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলমাল। এরপরে তো আস্তে আস্তে তদন্ত করতে করতে বের হলো যে সত্যিকার কারা খুনি। কাজে এখানে আপনি যদি এক একটা ঘটনার সূত্রগুলি নিয়ে আসেন, আপনি বলেন শুধু দেশে না, আমার ছেলে জয় কি অপরাধ করেছে তাই বলেন। FBI অফিসার তাদেরকে কিনে ফেলে দিল, কত টাকা, কোত্থেকে টাকাটা আসলো, এবং এই টাকা কে পেমেন্ট করেছে, কারা দিয়েছে, কারা এদের সাথে বৈঠক করেছে, কারা চিঠি দিয়েছে। যখন এই বিষয়টা শুরু হয়, জয়কে সাক্ষী দিতে পর্যন্ত নেয় এবং সেই মামলা তদন্ত করে করে তারাই বের করেছে সেই মামলার রায়, এবং প্রসিডিংসের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে যে বাংলাদেশে কে কে এদের সাথে তাদের যোগসূত্র আছে, কারা কারা এদের সঙ্গে সম্পর্কিত, কারা টাকা পয়সা দিয়েছে এবং যারা অর্থ দিয়েছে এবং যারা এই FBI অফিসারকে কিনেছে, বিএনপির নেতাই তার সঙ্গে জড়িত। এবং এখানেও দুইজন আপনাদের স্বনামধন্য সাংবাদিক, লাল গোলাপ শুভেচ্ছা নিয়ে যিনি সব সময় থাকেন, যাকে অ্যারেস্ট করার পরে আমাদের অনেকেই একেবারে আকুল বিকল হয়ে তার সাথে একাত্মতা ঘোষণা করে দিয়েছেন। তার মানে কি, জয়কে হত্যা করার প্রচেষ্টায় যারা জড়িত তাদের সাথে একাত্মতা ঘোষণা পর্যন্ত করতে পারেন। তাহলে এই গুপ্ত হত্যার সাথে আমি যখন যুক্ত করি বা যোগসূত্র পাই, সেটা কি মিথ্যা? যারা প্রকাশ্যে মানুষ খুন করতে পারে, ঘোষণা দিয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে, তারা এর সঙ্গে যুক্ত হবে না, এই ধারণাটা কোত্থেকে আসে? আমার কাছে সেটাই প্রশ্ন। একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অব দ্য গভর্নমেন্ট, আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে। হয়তো সব তথ্য সব মানে তদন্তের স্বার্থে সব কথা হয়তো প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না, কিন্তু সূত্রটা জানা যায়, আর সেই সূত্র ধরেই আমরা কথা বলি। কাজে যারা কথা বলেন তারা প্রকৃত জঙ্গিদের বাঁচাতে চান, রক্ষা করতে চান এবং এই জঙ্গিবাদী কর্মকাণ্ডকে উৎসাহিত করতে চান। আপনার উত্তরে আমি সেটাই বলবো। জি, ব্যারিস্টার জ্যোতির্ময়, আপনার প্রতিক্রিয়া জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে।
মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উনি হেড অব দ্য স্টেট হিসেবে এবং একটি রাজনৈতিক অবস্থান থেকে তিনি তার মন্তব্যটা করেছেন আপনার প্রশ্নের জবাবে। এখানে যে জায়গাটায় আমি খুব বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই একটা জায়গায়, সেটা হচ্ছে যদি আমরা ধরে নেই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সমস্ত তথ্যই আছে, এবং আমি জানি যে মানে একটা স্টেট প্রসিজিওর তো আছেই যে ইন্টেলিজেন্স যেগুলো তৈরি হয় সেগুলো ওনাকে একটা সময় দেয়া হয়, সেই সূত্রে উনি নিশ্চয়ই হয়তো জেনেছেন যে কে বা কারা জড়িত থাকতে পারে। তাহলে তো ইনভেস্টিগেশনটা অনেক দ্রুত হয়ে যাওয়ার কথা, কারণ এই ইনফরমেশনগুলো যদি থাকে, সেগুলো যদি প্রপার অথরিটির কাছ থেকে, এজেন্সির কাছ থেকেই যায়, তাহলে তারা তো খুব সহজে ক্র্যাকডাউন করার কথা। আমরা আসলে এই জায়গাটাতে তাহলে অপেক্ষা করতে পারি যে কত দ্রুত তারা এই জায়গাগুলো করতে পারেন। কিন্তু এটা যদি এই শুধুমাত্র গত 2-3 দিনের ঘটনা হয়ে থাকে তাহলে একরকমের কথা। আর যদি শুরু থেকেই যে সমস্ত ঘটনাগুলো, গুপ্ত হত্যা বলেন বা এই ধরনের টার্গেট কিলিংগুলো হচ্ছে, সেগুলো সম্পর্কে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবর থেকেই থাকে, তাহলে সেগুলো এতদিনও সলভ হচ্ছে না কেন? এটা হচ্ছে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন এখন। তাহলে এতদিনও তো এগুলো সমাধান হয়ে যেতে পারত যদি বিএনপি জামাতে জড়িত থাকে, বা এই রাজনৈতিক দুটি দলের কথা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, আমি ওনারা জড়িত কি জড়িত ছিলেন না সে নিয়ে কোনো অবস্থানই নিতে চাই না। আমি ওই জায়গাটাই থাকতে চাই, ইনভেস্টিগেশন। যেহেতু ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, ইনভেস্টিগেশনের আউটকামের পরে সেটা যদি আমরা টালি করে দেখতে পারি যে হ্যাঁ এইটাই আসলে ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী যে ঘটনাগুলোর কথা, যে কয়েকটা ইনসিডেন্টের কথা বলেছেন, কোটালীপাড়ার বোমা হামলা, হ্যাঁ, সেগুলো তো আজকের যে আলোচনার প্রেক্ষাপট সেটাতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে যা হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন সেটাতে দ্বিমত করার কোনো কারণ দেখছি না, এবং সুযোগও নেই। তারপরে কোটালীপাড়ায় যে বোমা হামলার যে সমস্ত ঘটনার কথা তিনি বললেন, সেটাতেও দ্বিমত করার মতো কোনো কারণ নেই, দরকারও প্রয়োজন মনে করছি না। এখন এই ঘটনাগুলো, ওগুলোর তো একটা রাজনৈতিক দিক ছিল, এটার আবার অন্য একটা ভিন্ন রাজনৈতিক দিক নিয়ে আমরা আলোচনা করছি এখন। যে নিরীহ মানুষগুলো যেখানে হত্যার চেষ্টা করা হচ্ছে, লক্ষ্যমাত্রায় পরিণত হচ্ছে, এই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রীর ওই থিওরিটা হুবহু ওই ঘটনাগুলো ফিট করছে কিনা, এটাই হচ্ছে দেখার কথা। জি, আমরা একটু ডক্টর জিয়া রহমানের বক্তব্য শুনতে চাই। ডক্টর জিয়া, আমি বলি যে প্রধানমন্ত্রী যে ঘটনাগুলো বলেছেন, তিনি এখানে যে অংশ আমরা প্রচার করেছি তার বাইরেও কিন্তু কথা বলেছেন। সংবাদ সম্মেলনে 2 ঘন্টা ধরে তিনি কথা বলেছেন, তার মধ্যে ঘুরে ফিরে এই প্রসঙ্গটি সবচেয়ে বেশি এসছে। তো উনি এখানে যেটুকু আমরা দেখলাম যে কোটালীপাড়ার বোমা পুঁতে রাখার ঘটনার কথা বলেছেন, 21শে আগস্টের ঘটনার কথা বলেছেন, আহসানুল্লাহ মাস্টার এমপি হত্যাকাণ্ডের কথা বলেছেন, শাহ এম.এস. কিবরিয়ার হত্যাকাণ্ডের কথা বলেছেন, এগুলি প্রত্যেকটি বিএনপি জামাত জড়িত ছিল বলে পরে প্রমাণিত হয়েছে এবং আমরা সবাই সেটি জানি। এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে এবং প্রধানমন্ত্রীকে তো তথ্য সরবরাহ করা হয়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা হোক, পুলিশ হোক বা যারাই হোক, তারা এটি করে থাকেন। আমার জানার জায়গা এখানে যে এই যে ঘটনাগুলো, এগুলো প্রত্যেকটি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং 21শে আগস্টের ঘটনা তো প্রধানমন্ত্রীকেই লক্ষ্য করে যে তাকে একদম হত্যা করা বা তাকে নিশ্চিহ্ন করা, তার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সেই ঘটনাগুলো। আর এখন যে ঘটনা ঘটছে, চট্টগ্রামের পুলিশের স্ত্রী হত্যাকাণ্ড, অথবা উত্তরবঙ্গের যে একজন পুরোহিতকে হত্যা করা হয়েছে, ধর্মযাজককে, খ্রিস্টান ধর্মযাজককে হত্যা করা হয়েছে, বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হচ্ছে, বা সাধারণ একজন বইয়ের প্রকাশককে হত্যা করা হচ্ছে, সেই ঘটনাগুলো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা আর ওই ঘটনাগুলো যেগুলোর প্রধানমন্ত্রীর উদাহরণ দিলেন, সেগুলোকে এক কি না? আসলে ডেফিনেটলি আপনি যদি আক্ষরিক অর্থে ধরেন এটা এক না, এটা আমরাও বুঝতে পারছি যে 21শে আগস্টের একটা ডিরেক্ট, আপনি যেটা বলেছেন 10টা আগস্ট, 21শে আগস্ট, কোটালীপাড়ার বোমা, কিবরিয়া সাহেব, আহসানুল্লাহ, সবগুলোর মধ্যেই সরাসরি রাজনীতি ছিল। কিন্তু প্রধানমন্ত্রী কথাটা কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট বলেছেন যে সেই সময় কোন ডিসকোর্সটা তৈরি করা হয়েছিল, যে আওয়ামী লীগের শেখ হাসিনার আপনার ওই কি পার্স থেকে বোম দিয়ে এই ধরনের 21শে আগস্টের গ্রেনেড হামলা প্রসঙ্গেও বলেছে যে আওয়ামী লীগ নিজে এটা করেছে। এমনকি আপনার খেয়াল আছে যে আমার হুমায়ুন আজাদের মতো মানুষ যখন আঘাত হয়েছে বোমা, আব্বাস এরকম একজন লোক দিয়ে। তো কাজেই মানে আমি বলছি যে প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তার কাছে তিনি যখন বক্তব্য রাখেন, তিনি যখন ওটাকে ব্যাকগ্রাউন্ড ধরে কথাটা কিন্তু বলেছেন, স্পষ্টই তিনি বলেছেন। আমি কিন্তু আপনাকে বলেছি যে এই যে ঘটনাগুলো যে ঘটছে, আপনার তো একটা কারণ, মানে আপনি ইনভেস্টিগেশন না হোক, অ্যানালিস্ট হিসেবে, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, বা যারা এটা নিয়ে সংবাদ বিশ্লেষক হিসেবে, আপনি একজন জার্নালিস্ট হিসেবে, তো আপনার একটা কারণ তো আপনার হাইপোথেটিক্যালিও দাঁড় করানো যে
কেন হঠাৎ করে আপনার এই অস্থিরতাটা তৈরি হলো, কি কারণ? প্রতিটি মানে মুভমেন্টও যদি বলেন, মুভমেন্টের পেছনে কিন্তু একটা কারণ থাকে, তাই না? সো আলটিমেটলি আমরা যখন পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা দেখেছি, ইনসার্জেন্সি দেখেছি, তারা কিন্তু সরাসরি তাদের যে আমরা এথনিক যে মানে কনফ্লিক্টটা বলি, সে কনফ্লিক্টটা লক্ষ্য করেছি। আপনি যখন বিহারি পাড়ায় যখন সমস্যা হয়, আপনি তখন কিন্তু বুঝতে পারেন যে এখানে তো আলটিমেটলি এই যে ঘটনাগুলো, আমি কিন্তু আপনাকে স্পষ্ট করে বলেছি, দেখেন পেট্রোল বোমা বারবার বলতে বলতে জিনিসটা শুনতে খুব মানে মনে হয় যে এটা খুব সাধারণ কথা, কিন্তু আপনি কল্পনা করেছেন যে 2 মাস ধরে একটি দলের নেত্রী তিনি কিন্তু ঘরের মধ্যে বসে রয়েছেন এবং বলেছেন এটা না হওয়া পর্যন্ত তিনি এখানে যাবেন না, এবং সেখানে টার্গেট করা হয়েছে সাধারণ মানুষ, এবং আমরা দেখেছি যে মানে শিশু, তাদেরকে টার্গেট করা হয়েছে, এবং কি যন্ত্রণাদায়ক, যার জীবনে হয়েছে তারাই কেবল জানে। তারপরেও কিন্তু তিনি কোনোদিন কিন্তু, আমরা যদি খুব বলি যেটা উনি একটা পলিটিক্যাল জায়গা থেকে দেখি, কোনো সময়ের জন্য কিন্তু তিনি একবার এই নিরীহ মানুষগুলোকে দেখার জন্য, সমবেদনা প্রকাশ করার জন্য কিন্তু যাননি, অর্থাৎ এটাকে পুঁজি করতে চেয়েছেন। সো আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে ব্লগার হত্যাটাও যেমন আমরা দেখেছি, আমি বর্ণনা করেছি আপনাকে যে এখানে আমার দেশ পত্রিকার যে অর্কেস্ট্রেটেড ওয়েতে যে নাস্তিক তৈরি করার প্রক্রিয়া, কিংবা হেফাজতের সময় আপনি দেখেছেন কারা তাদেরকে বলেছে যে সকাল পর্যন্ত থাকো, ওখানে অবস্থান করুক, নেতাকর্মীদের সেবা দেওয়ার কথা বলেছেন। সো আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে, এবং এরপরে আমি টপিক অ্যাডমিনের কথা বলেছি, লবিস্ট নিয়োগের কথা বলেছি, একই লোক জামাত এবং বিএনপি নিয়োগকর্তা। এখন একটা জায়গায় আমি জ্যোতির্ময় বড়ুয়ার সাথে আমি একমত যে এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের রাজনৈতিক দলের একটা দুর্বলতা আছে, যে তারা আরো দ্রুততার সাথে যদি আরো কয়েকটি কেসের যদি তারা, যেটি উনি বলেছেন, ইনভেস্টিগেট করে যদি জনসম্মুখে দিলেন, তাহলে এটি আরো জাস্টিফাইড হবে। আমার বিশ্বাস এটি আসবে। তবে এই জায়গায় ডেফিনেটলি আমি মনে করি যে পুলিশের যে কালচার, পুলিশের যে রিসোর্স এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই ঐতিহাসিক দুর্বলতা, একই সাথে রাজনৈতিক দলের যে, আমার কাছে মনে হয়েছে যে এত সমস্ত ষড়যন্ত্র এই সরকারের এগেইনস্টে, উনি উল্লেখ করেছেন যে ওনার পুত্রের ব্যাপারেও কিন্তু, জয়ের ব্যাপারে কি ধরনের সেই 7 সমুদ্র 13 নদী পারে তিনি অবস্থান করছেন, তাকেও হত্যা করার ষড়যন্ত্র বা এ ধরনের করা হচ্ছে। সব সময় কিন্তু আষ্টে পৃষ্ঠে এই চারিদিক থেকে কনস্পিরেসি গুলো চলছে। তো আলটিমেটলি এখন গভর্নমেন্ট একটা এত বড় এভিনিউ ওপেন করেছেন যে অনেক সময় হয়তো তাকে, যেটা আমি বলেছি আমেরিকার ইন্টারেস্টের কথা আপনাকে কিছুটা বলেছি, যে এখন হয়তো তারা এটা করতে যে মাঝে মধ্যে একটা ভারসাম্য একটা অবস্থান রাখে, মাঝে মধ্যে হয়তো মানে ভোটের রাজনীতির স্বার্থে তাকে একটু কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি বোধহয় যারা এই বিষয় নিয়ে আলোচনা করেন বা এই নিয়ে লেখাপড়া করেন, তাদের কাছে এটা পরিষ্কার হয়েছে যে এইভাবে আপনার এই জঙ্গি দমন করা যাবে না। সো সেখানে একটা নতুন কমিটমেন্ট এবং নতুন যে পুলিশ কালচার, সেই কালচারটার পরিবর্তন না করলে পরে এটা করা যাবে না। তবে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পূর্ণ একমত। এখন এই কথাটা উনি উনার মতো করে বলেছেন, আমি এভাবে বোঝার চেষ্টা করেছি, এই যে বাংলাদেশে হঠাৎ করে কি হলো, যেই কারণে আপনি একের পর এক একই ধরনের ঘটনা, এখানে তো কোনো প্রতিপক্ষ আমি দেখতে পাচ্ছি না। এবং এখানে যদি আপনি উগ্র কোনো পলিটিক্যাল পার্টি যদি আপনি মনে করেন এখানে ডেভেলপ করেছে, হঠাৎ করে তার একটা লিডারশিপ থাকতো, তার একটা স্ট্রাকচার থাকতো, তার একটা গোল থাকতো, আমরা তো কিছুই দেখছি না। তো কাজে আমার কাছে সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে পরিমাণ এই যে মৌলবাদের অর্থনীতি, বারবার আপনাকে বলছি কথাটা, যে টাকা, এবং আপনি দেখেন যে প্যাটার্নের পৃথিবীর অন্যান্য জায়গায়ও যে জঙ্গিবাদের উত্থানের যেভাবে আক্রমণ করা হয়, আমাদের এখানে ওই যে উদিচির বোমা হামলা, রমনার বোমা হামলা, এর সাথে কিন্তু একটা সাযুজ্য ছিল, মানে পাকিস্তান বলেন, বিদেশের মাটিতে বলেন। এখন কিন্তু আপনি দেখেন টার্গেট করে ইন্ডিভিজুয়াল কিলিং, যেটা কিন্তু আপনার ওই প্যাটার্নের সাথেও পড়ে না। মানে ওভারঅল যে জঙ্গির যেটা একেবারে কমিটমেন্ট নিয়ে নতুন একটা কিছু তৈরি করার জন্য তাদের যে স্ট্র্যাটেজি বা তারা যেভাবে, সেই প্যাটার্নের মধ্যেও কিন্তু এখন পড়ছে না। আপনি দেখছেন জিন্স প্যান্ট পরা, আপনি দেখছেন মোটরসাইকেল ইউজ করা, আপনি দেখছেন একটা কোপ দেওয়ার ব্যবস্থার সাথে সাথে এখন আর্মসের ব্যবস্থা হচ্ছে। সো আলটিমেটলি সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে মূলত যে এটা যুদ্ধাপরাধীর বিচার, এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এই সরকারের কে যদি কোনোভাবে ফেলে দেওয়া যায়, কোনোভাবে ডিস্টেবিলাইজ করা যায়, তাহলে
তারা যে এক ধরনের মানে এখন এমন একটা পজিশন আছে, সেখান থেকে তাদের উত্তরণ। একই সাথে আমার এটাও মনে হয় যে জামাত হয়তো এই সব ঘটনা একের পর এক, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, এদের যে ফাঁসি হয়েছে বাংলাদেশের মানুষ, সেটা কিন্তু কোনোদিন চিন্তা করতে, এরপরে হোয়াট হ্যাপেন্স নেক্সট, এরকম একটা প্রশ্ন আসে, জামাতের কি হবে। সো এই সমস্ত চিন্তা করেও, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেও, বা তাদের লিডারশিপ, তাদের অর্গানাইজেশনের কথা চিন্তা করেও যে এ ধরনের পরিকল্পনা করা হচ্ছে না, উই ডোন্ট নো। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট বিরতির পরে। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং প্রসঙ্গে। আমরা বিরতির আগে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেছি এবং সে বিষয়ে কথা বলেছি। তো আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি। এই পর্যায়ে যে দু একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমরা দেখছি এই হত্যাকারীদের, বা তারা জঙ্গি কি জঙ্গি না সেটিও আমরা পরিষ্কার না, কিন্তু কখনো কখনো বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে দেখি দায় স্বীকার করে আল কায়দার দক্ষিণ এশিয়া অঞ্চল বা কি যেন বিভিন্ন সংগঠন আছে, সেগুলোতে বোঝা যায় যে এটি জঙ্গি তৎপরতা, এবং হত্যাকাণ্ডের ধরনটিও মোটামুটি ধরনগুলিও একই রকম। সে কারণে আমরা মোটা দাগে তাদেরকে জঙ্গি বলেই চিহ্নিত করি আমরা, বা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাই বলে থাকেন। তো এই অবস্থায় আপনারা দুজনেই বলেছেন যে এখন যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, এই পদ্ধতিতে কাজ করে এদেরকে দমন করা যাবে না বলে আপনারা মনে করেন। আপনাদেরকে কোনো স্পেসিফিক পরিষ্কার ধারণা আছে যে কোন পদ্ধতিতে কাজ করলে এটি এই জঙ্গি বা এই আক্রমণকারীদেরকে থামানো যাবে? ডক্টর জি, আপনাকে দিয়ে শুরু করে একটু ছোট করে বলতে হবে। না, আমার কাছে মনে হয়েছে এই বিষয়টিকে বাইরের থেকে আমরা যে সিরিয়াসনেস নিয়ে যেভাবে কথা বলছি, পলিটিক্যাল মেশিনারিজ এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এদের এক ধরনের গ্যাপ আছে, বোঝাপড়ার গ্যাপ আছে, কি করতে হবে এবং কতটুকু ফোকাস, কতটুকু সিরিয়াসনেস দিয়ে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। আমার মনে হয় সেই জায়গায় একটা মানে ঘাটতি আছে, বোঝাপড়ার ঘাটতি, গভর্নমেন্টের কমিটমেন্ট এবং পুলিশের অ্যাক্টিভিটিস। এবং এটা করতে যে হয়তো মাঝে মাঝে আপনি খেয়াল করেছেন যে সরকারের উচ্চপদস্থ জায়গা থেকে মাঝে মাঝে যারা লেখালেখি করছে তাদের বিরুদ্ধে কথা বলে হয়তো দেখা যাচ্ছে যে এই মানে যারা অপরাধ করছে এরকম ক্রিটিসিজম আছে যে তাদের চাইতেও তাদেরকে বেশি সমালোচনা করা হচ্ছে যারা। সো এই যে একটা আমি বলছি যে একটা মানে ধূম্রাচ্ছন্ন অবস্থা তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে সিরিয়াস একটা মেসেজ থাকছে না। তো আলটিমেটলি আমি মনে করি যে একেবারে রুট লেভেলে যেটা কিন্তু বাবুল আক্তার করেছিলেন, বাবুল আক্তার আমার স্টুডেন্ট এবং আমার ডিপার্টমেন্টের ছাত্র, তাকে আমি খুব কাছের থেকে জানি, এত সৎ, এত নিষ্ঠাবান এবং এত যোগ্য পুলিশ অফিসার খুব কম আছে। তিনি কি নির্মোহভাবে প্রফেশনাল একজন অফিসার, তার কোনো পলিটিক্যাল কালারও নাই। তো আমি বলছি যে এই যে কমিটমেন্ট, এবং আমরা এটাও শুনেছি যে সে এমন কিছু জায়গা উদ্ঘাটন করেছে যে কাউকে তিনি অবহিত করেছেন, কিন্তু তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে বলার চেষ্টা করছেন। তো আলটিমেটলি আমি মনে করি যে যদি কমিটমেন্টটা সেই রকম থাকে, যদি মেসেজটা ক্লিয়ার থাকে, তাহলে আপনি একেবারে রুটে যদি আপনি আঘাত করেন শর্ট টার্মে, আর লং টার্মে আপনি ডেফিনেটলি আমার মনে হয় যে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো রাখতে হবে। ব্যারিস্টার জ্যোতির্ময়, আপনার কি ধারণা? আমি আসলে স্যার যেটা বলেছেন সেটার পাশাপাশি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপনার রেগুলার পুলিশিং এর যে ধারণা আছে সেটা দিয়ে আসলে ট্যাকেল করা যাবে না। এটার জন্য স্পেশালাইজড ট্রেনিং এর প্রয়োজন আছে এবং আলাদা একটা ইউনিট করে যদি এটাকে ডিল করা হয় তাহলে বোধহয় সবচেয়ে ভালোভাবে এটার একটা ফলাফল হয়তো আসবে। খুব শীঘ্রই যে আসবে সাথে সাথে করে ফেলতে পারবে তাও না। বিষয়টা কিন্তু আপনার জ্ঞাতার্থে বলি, সেটা হচ্ছে যে পুলিশের যে নতুন কাউন্টার টেররিজম ইউনিট যেটি হয়েছে, যেখানেই কিন্তু এই আমাদের চট্টগ্রামের পুলিশ অফিসার বাবুলকে, হ্যাঁ সেটা শুধু ঢাকা কেন্দ্রিক, কিন্তু ঘটনাগুলো তো ডিসেন্ট্রালাইজড। শুধু ঢাকাতে তো ঘটনা ঘটছে না, কখনো আপনি ঝিনাইদহে দেখছেন, কখনো কুষ্টিয়াতে, কখনো রাজশাহীতে, কিন্তু একবারে তো সকল জায়গায় হবে না। সেন্ট্রালি একটা জায়গা শুরু হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে সেটাকে জালটাকে ওনাদেরও বিস্তৃত করতে হবে। আর ওনাদের যে সোর্সগুলো আছে ইনফরমেশন গ্যাদার করার, আমি মনে করি যে বাংলাদেশে এখনো পর্যন্ত ওই জায়গায় যায়নি যে আপনি একটা জায়গায় থাকেন, পাড়া মহল্লাতে কে কিসের সাথে জড়িত, কোথায় জড়িত, এলাকার মানুষ কিন্তু মোটামুটি জানে। যদি সেই এলাকার স্থায়ী বাসিন্দা হয়, সেটা গ্রামে গঞ্জে হলে তো আরো বেশি করে মানুষ জানে। পুলিশদের নিজস্ব সোর্সগুলো যদি সেভাবে আসলে তাদের তথ্য জোগাড় করতে থাকে, তাহলে আমার মনে হয় কোনো না কোনো দিক থেকে এই সমস্ত জায়গাগুলোকে ক্র্যাকডাউন করা সম্ভব, তথ্য পাওয়া সম্ভব। কারণ জায়গাটা ছোট, মানুষ অনেক, জায়গা ছোট, আর টেকনোলজি আসলে এমন জায়গায় যায়নি আমাদের এখানে যে
এরা এই হাইড অ্যান্ড সিক গেমগুলো খেলতে পারবে পুলিশের সাথে অতটা সাকসেসফুলি। আর একটা জায়গায় আমি একটু বলতে চাই যে ওই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যে ক্লেম করা, এটা আমার কাছে পুরো ব্যাপারটাই মানে এখনো পর্যন্ত খুব ঝাপসা। আমি রেজাউল করিম সিদ্দিকী সাহেবের যখন মার্ডারটা হলো তার পরপরে আমাদের দেশের নিউজ পেপারগুলো যেভাবে রিপোর্ট করেছে, সেই তাদের লিঙ্কগুলো ধরে 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 আমি একদম পেছন পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে কি ঢাকার একটা পত্রিকা কোট করছে ইন্ডিয়ার একটা পত্রিকার একটি নিউজ এজেন্সির লিঙ্ক, তারা আবার বলছে সাইট ইন্টারন্যাশনালের কথা, তারা আবার আরেকটি সাইটের কথা। এভাবে ঘুরতে ঘুরতে গিয়ে কিন্তু আমি আলটিমেটলি দেখলাম না যে রেজাউল করিম সিদ্দিকী সাহেবের হত্যার জন্য আইএসরা যে ক্লেম করছে সে ধরনের কোনো নিউজই খুঁজে পাইনি আলটিমেটলি। তো এই যে কে কার লিঙ্ক থেকে কোথায় নিজেদের ইচ্ছে মতো করে একটা খবর বসিয়ে দিচ্ছে, সেটাই কিন্তু আমাদের পত্রিকাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই রিপোর্টটা করছে। অর্থাৎ তাদের যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যে জায়গাটা, তারা নিজেরা ওই সাইটটায় ঢুকে কে দিল সেটা বের করা, এই জায়গাটায় ঘাটতি আছে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা নিজেরা খুঁজে বার করার চেষ্টা করছি যে কোন আইএস বা কোন সংগঠন এটা হুমকিটা দিয়েছে। ঘটনাটা কিন্তু অন্যরকম। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো নিজেরা ক্লেম করে ভিডিও বার্তা পাঠায়, তারা ইমেল পাঠায়, সেইখান থেকে মিডিয়া জানে যে হ্যাঁ অমুক আমাদের কাছে ভিডিও বার্তা পাঠিয়েছে বা আমাদের কাছে ইমেল করে জানিয়েছে যে তারা এটার সাথে জড়িত। বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ বিপরীত। আমরা সরাসরি লিখে দিই অমুক সাইটের মধ্যে তারা ক্লেম করেছে। আমি কোথা থেকে জানলাম? আমি খুঁজছিলাম যে কোন সাইটের মধ্যে তারা ক্লেম করছে। এটা তো আমাদের জার্নালিজমের মধ্যে পড়া উচিত না। এরকম ভাবেই এই কালারগুলো পেতে শুরু করেছে। এই জায়গাগুলো তো মনে হয় আমাদের সরে আসার সময় হয়ে এসছে। জি, আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি নিজে বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত। আমরা দেখেছি যে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপরেও ইদানিং আক্রমণ হচ্ছে। এটিকে কি আপনি আলাদা করে সংখ্যালঘু এইভাবে ব্র্যাকেটবন্দি করতে চান, নাকি এটি মনে করেন যে সাধারণ ঘটনা, এর ধর্মীয় পরিচয় বড় পরিচয় নয়? ধর্মীয় পরিচয়ের কারণে নয়। যেমন ধরেন আপনি বৌদ্ধ ভিক্ষুর যে ঘটনাটা ঘটেছে, আমি স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করেছি ঘটনার সাথে সাথেই। আমার বাড়ির থেকে আসলে খুব একটা দূরেও নয় ঘটনাস্থলটি। সেখানে যেটা ঘটেছে, ওরা বলছে যে স্থানীয় যেসব বাসিন্দা আছে তার মধ্যে অনেক আছে যারা রোহিঙ্গা মুসলিমরা ওখানে এসে বসতি গেড়েছে অনেক, তো ওদের সাথে একটু কনফ্লিক্টের জায়গাটা ছিল ওখানে। তো এটা সম্পূর্ণভাবে লোকাল একটা ম্যাটার হিসেবে ওরা দেখার চেষ্টা করেছে স্থানীয় মানুষগুলোই। এখানে জঙ্গি সম্পৃক্ততা বা অন্য বড় কোনো ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট কেউ কিন্তু বলেনি, স্থানীয়ভাবে কেউই মনে করছেন। এবং আপনি দেখবেন 2 জন রোহিঙ্গা কিন্তু গ্রেফতার হয়েছে, একজন রোহিঙ্গা এবং একজন স্থানীয় মারমা সম্প্রদায়ের একজন কিন্তু গ্রেফতার হয়েছে। কিন্তু আমি অন্য ঘটনাগুলোতে যেটা হচ্ছে, নাটোরে যেমন খ্রিস্টান, নাটোরে খ্রিস্টান একজন ব্যবসায়ী, মানে দোকানদার। আজকের ঘটনাগুলো যদি দেখবেন আপনি, চট্টগ্রামে একটা নারীর 5 টুকরো লাশ পাওয়া গেছে। তারপরে আপনার লঞ্চের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। এইসবগুলো তো মনে করেন রেগুলারই কিছু না কিছু হত্যার ঘটনা ঘটছে। নারীদের প্রতি, শিশুদের প্রতি সহিংসতা সবসময় হচ্ছে এবং অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু যে ঘটনাগুলোকে আমরা বিশেষ করে মার্ডার ওয়েপনগুলোর কারণে এবং পদ্ধতিগুলোর কারণে আমরা বলার চেষ্টা করছি যে এটা অন্যরকম একটা মেসেজ দেওয়ার আছে, সেই জায়গাটার মধ্যে আমাদের আরো অনেক বেশি এক্সপ্লোর করার ব্যাপার আছে। আমি শুরুতেই এটাকে আলাদা করার চেষ্টা করছি না যে এটা ধর্মীয়ভাবে যারা সংখ্যায় কম তাদের জন্য আলাদাভাবে কোনো কিছু হচ্ছে সেটা মনে করছি না। কারণ ওভারঅল আপনি যদি দেখেন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রতি যে আক্রমণটা হয়, যে পরিমাণ আঘাতটা হয়, তার চাইতে অনেক কম কিন্তু আসলে অন্য ধর্মাবলম্বীদের। আমি আজকে ঢাকায় খ্রিস্টান সম্প্রদায় একটি মানববন্ধন করেছে এবং সেখানে তারা তাদের নিরাপত্তার দাবি জানিয়েছে। সেইটা ওনাদের ইনসিকিউরিটি ফিল করার জায়গাটা তো আছেই, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, বা এইটা অন্য কোনোভাবে বক্তব্য দিয়েও আসলে তাদেরকে ইনসিকিউরিটি ফিলিংস থেকে সরিয়ে আনা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গাটায় না যাচ্ছি। আমি সংখ্যালঘু শব্দটার আসলে বিরোধী। হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধদের প্রতি যে আক্রমণের যে ব্যাপারগুলো করছে, সেই জায়গাটা যদি আমরা একটু অন্যভাবে দেখি, যেটা এই আলোচনার সাথে আসলে পুরোপুরি ফিট করে না। তাদের সয়-সম্পত্তিগুলো কেড়ে নেওয়া হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখবেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের লোকজনই জড়িত। একজন মহিলা যশোরে, তিনি বিএনপির একজন প্রার্থীকে চেয়ারম্যানে ভোট দিয়েছেন ইউনিয়ন পরিষদে, তাকে 5-6 জন মিলে ঘরের মধ্যে তার স্বামী সন্তানের সামনেই রেপ করেছেন। এখন তিনি হসপিটাল থেকে চিকিৎসা না নিয়ে এক প্রকার পালিয়ে গেছেন, যে তাকে বলা হয়েছে তুমি যদি এগুলো করো তাহলে তোমাকে পরিবার শুদ্ধ সব মেরে ফেলা হবে। এই ঘটনাগুলো তো আসলে ঘটছেই, সারা বাংলাদেশেই হচ্ছে। হ্যাঁ, সেগুলি তো অন্য সামাজিক ক্রাইম, সোশ্যাল ক্রাইমগুলো হচ্ছে। এবং সেটা ধর্মীয় পরিচয়ের যদি আলাদা কোনো পরিচয় থাকে, সেক্ষেত্রে আসলে তাদের সম্পত্তির প্রতি আক্রমণ, তাদেরকে কেড়ে নেওয়া, তাদেরকে এক ধরনের
দুর্বল ভেবে যে আক্রমণ করার যে ব্যাপারগুলো ঘটে সেগুলো কিন্তু হচ্ছেই, সেগুলো আমরা অন্যভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি। এইটার সাথে এই ধরনের কিলিংগুলোর সাথে সরাসরি ওই ধরনের কোনো সম্পর্ক আছে বলে আপনি মনে করছেন না? ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময়। ডক্টর জি, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আপনার 1 মিনিট 2 মিনিটে যদি শেষ করি, সেটা হচ্ছে যে আপনি আমরা সংখ্যাগুরু ধর্মীয় দৃষ্টিতে, কিন্তু আপনি কতটুকু নিরাপদ বোধ করেন একজন মুক্ত চিন্তার মানুষ হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, লেখক হিসেবে? আমার মনে হয় এখন বাংলাদেশের আপনি কেউই কিন্তু একেবারে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে সে নিরাপদ আছেন। কারণ হচ্ছে যে এই জিনিসটি এরকম হয়েছে যে আপনি জানেন না, তো এর কোনো গ্রামার নেই। আমরা যেটা আগে বলেছি যে একজন টাঙ্গাইলের একজন দর্জি, সেই গ্রামের একজন এবং মঠের একজন কর্মী, আপনি চার্চের একজন লোক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার কোনো দলীয় রাজনীতি বা আদর্শগত ভিত্তিও ছিল না, খুব নিভৃতে জীবনযাপন করতেন। আলটিমেটলি আপনি আগে ব্লগার বলেছেন, নাস্তিক বলেছেন, ঠিক আছে, কিন্তু আমরা দেখেন যে লোকটি নামাজ মসজিদে দান করছে, কিংবা আপনি যদি একেবারে জিনিসটার কিছু ভিত্তি থাকে, বাবুল আক্তারের ওয়াইফের বেশভূষা, মাওলানা যিনি ইসলামী অনুষ্ঠান করতেন, না ওইটা আবার একটু আমার মনে হয়েছে ভিন্ন ধারার একটা ওইটা হয়তো ওই মতবাদ নিয়ে কিংবা অর্থনৈতিক সংকট নিয়ে হয়তো কোনো না কোনো ভাবে মতবাদেরই তো ক্ল্যাশ, ডেফিনেটলি। বাট এই যে জিনিসগুলো হচ্ছে, এর পেছনে বিরাট একটা অর্গানাইজেশন, পলিটিক্স, প্ল্যানিং, অর্থ, অনেকগুলো বিষয় আছে, যেটা হয়তো এর ওই যে আপনি চ্যানেলের যে ঘটনাটা, সেটা দুটি গ্রুপের মধ্যে একটা আদর্শিক দ্বন্দ্ব বা সেখানে টাকা পয়সা, যেই হোক একটা কিছু, এ ধরনের ঘটনাটা। কিন্তু এখন যেটা হচ্ছে এই জায়গায় তো আমি মনে করি না এটা সেন্সেশন তৈরি করার জন্য। যেমন একটা খ্রিস্টান যদি মারা হয়, তাহলে আপনি দেখবেন যে সারা পৃথিবীর মিডিয়া সেখানে, যেহেতু একটা পলিটিক্স আছেই ধর্ম নিয়ে। আবার একজন হিন্দু লোক যদি মারা হয়, তাহলে ভারতের তরফ থেকে একটা ধরনের রিয়াকশন আসে। এবং এটি কিন্তু আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাকে, যে এই যে আইএস আছে, আপনি দেখবেন যে উনি যেটা বলেছেন, যেমন করে আইএস নাই বলা হচ্ছে যে কারণে, আবার যারা আইএস আছে বলছে তারা কিন্তু প্রচ্ছন্নভাবে একটা আনন্দ পাচ্ছে, বা এই যে আমরা যখন আমেরিকা যখন এই জিনিস বলার চেষ্টা করছে, তাদের সমর্থনটাকে দেওয়ার মধ্য দিয়ে মনে করছে যে এই গভর্নমেন্টকে কোথাও একটু বেকায়দায় ফেলা যায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ। ডক্টর জিয়া, ব্যারিস্টার জ্যোতির্ময়, দুজনকেই ধন্যবাদ, এবং প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি।